আচ্ছা, তো আজকে স্থির তড়িতের 2 নম্বর লেকচার। আর কালকের ক্লাসে একটা জিনিস ছিল, ওইটা আমি পরে যখন স্লাইড একবার চেক করছিলাম তখন এইটা, আচ্ছা ধরো এই যে এইখানে, এই যে এই জায়গাতে, এইখানে আমরা কোণ তো নিছিলাম আসলে E2 এর সাথে। তো আমাদের ভেক্টরের নিয়ম ছিল যে আমরা যেটার সাথে অ্যাঙ্গেলটা নিব সেটা আমাদের নিচে সিঙ্গেল অবস্থায় এই যে বসে। তো আমরা যেহেতু E2 এর সাথে কোণ নিছি, তো এখানে নিচে E2 হইতো, বাট তুমি E1 লেখো বা E2 লেখো, দুই ক্ষেত্রে অ্যান্সার 30 ডিগ্রি আসতো। কারণ, না সরি, 60 ডিগ্রি আসতো, কারণ E1 আর E2 যেহেতু সেম, সেহেতু লব্ধি দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণকে সমদ্বিখণ্ডিত করবে, এটা আমরা জানি। তবে আমরা যেহেতু সূত্রে E1 লিখছি, এই জায়গায় এই জায়গায় আমরা যেহেতু E1 যেহেতু লিখছি, তো অ্যাঙ্গেলটা হবে E1 এর এই সাথে হবে অ্যাঙ্গেল। বাট অ্যান্সারে কোনো ভুল হয় নাই, তবে আমাদের নিয়ম অনুযায়ী আর কি একটু ভুল হয়েছে। এই যে এটা হবে থিটা, তো তোমার এই মানটাও 60 ডিগ্রি আসবে, আর এইটাও তো 60 ডিগ্রি, মধ্যবর্তী কোণকে সমদ্বিখণ্ডিত করবে। আচ্ছা, তো এটাই ছিল। আচ্ছা, আর এই নিয়মটা কি মনে আছে? এবং এটা কিন্তু ভালোভাবে বুঝতে হবে, বুঝছো? এই নিয়মটা কি কালকে ভালোভাবে এই যে বুঝছিলা এই নিয়মটা, যে কোন বিন্দুতে প্রাবল্য শূন্য হবে? এটা কালকে বুঝছো পুরোপুরি এটা? হ্যালো, শুনতে পাচ্ছ না আমার কথা? কি ব্যাপার, সাউন্ডের প্রবলেম হয়েছে নাকি? না, সাউন্ড তো ঠিক আছে আমার। হ্যালো, হ্যাঁ বলো। এই নিয়মটা কালকে হ্যাঁ এই যে ভাইয়া। বুঝছো পুরোপুরি? হ্যাঁ ওকে। আর এইটা ভালোভাবে মাথায় রাখবা তো। ওইটার যে নিয়মটা ছিল, ওই নিয়ম দিয়ে আজকে আমরা একটা ম্যাথ শুরু করি। ওকে, এখন এই ম্যাথটা খেয়াল করো। এখানে বলছে দুইটা আধানের মান 90 মাইক্রোকুলম, এটাও কালকে লিখে দিছিলাম মেবি। 1 মাইক্রোকুলম সমান 10⁻⁶ কুলম। এইটা এই চ্যাপ্টারে অনেকবারই লাগবে, এটা মাথায় রাখবা। ওকে, এখন দুইটা আধান এখানে দেয়া আছে। একটা হচ্ছে ধরো এ বিন্দুতে +90 মাইক্রোকুলম, আর একটা বি বিন্দুতে আছে -10 মাইক্রোকুলম, এবং তারা পরস্পর থেকে 20 সেন্টিমিটার দূরে অবস্থিত। তার মানে এদের যে মধ্যবর্তী ডিস্টেন্স, এটা হচ্ছে 20 সেন্টিমিটার। এখন তাদের সংযোগ রেখার কোন বিন্দুতে প্রাবল্য শূন্য হবে? এখন বলো তো কোন বিন্দুতে প্রাবল্য শূন্য হবে? এই যে মাঝখানে কি শূন্য হবে, মাঝখানে কোনো বিন্দুতে? হুম, এই যে এই মাঝখানে কোনো বিন্দুতে কি শূন্য হবে? না। মাঝখানে কোনো বিন্দুতে শূন্য হবে না, কারণ দুইটা বিপরীত ধর্মী চার্জ। আমরা কালকে এটা অনেক ভালোভাবে পড়ছি, বিপরীত ধর্মী চার্জ হলে মাঝখানে কোথাও শূন্য হবে না। এটা শূন্য হবে কোথায়? ছোট চার্জটার সাইডে। সো এটা শূন্য হবে এই বিন্দুতে। এটা ধরলাম সি বিন্দু, এবং এটা তুমি ধরে নাও যে বি থেকে x একক এই দূরে প্রাবল্য শূন্য হবে, মনে করি -10 মাইক্রোকুলম চার্জ থেকে x একক দূরে।
সি বিন্দুতে প্রাবল্য শূন্য হবে। তো এখন এখন এই যে এ এ বিন্দুতে যে চার্জ, তাহলে এ বিন্দুর জন্য সি বিন্দুতে প্রাবল্য হবে কি, এ বিন্দুর জন্য এ বিন্দুর জন্য সি বিন্দুতে প্রাবল্য ই এ, এইটা হবে। এবং আমরা এটাও জানি যে বিন্দুতে প্রাবল্য নির্ণয় করে সেই বিন্দুতে একটা +1 কুলম্বের চার্জ নিয়ে নিতে হয়। তো এ বিন্দুর জন্য যেহেতু সি বিন্দুতে +1, এ বিন্দুতে +1, তাহলে এইদিকে বলের ডিরেকশন বা প্রাবল্যের ডিরেকশন হবে বিকর্ষণ এই ধর্মী বা এই যে এই বরাবর। ওকে, তাহলে ই এর মান হবে কত? এটা হচ্ছে কে বা 1/4πε0। তুমি জাস্ট কে লিখতে পারো। এটা কত? Q1 ডিভাইড বাই, এখন এ বিন্দু থেকে ডিস্টেন্স এই যে কত বলো তো? এ এ বিন্দু থেকে ডিস্টেন্স হচ্ছে 0.2 মিটার প্লাস এক্স, +x। এত স্কোয়ার। ওকে, আচ্ছা এটা 1 নম্বর সমীকরণ, এগুলো লেখা লাগবে না। আবার বি বিন্দুর জন্য সি বিন্দুতে প্রাবল্য, এইটা হবে ই বি। এখন দেখো, আর ই বি এর এই ডিরেকশন কোন দিকে? এই দিকে, যেহেতু এটা হবে আকর্ষণ ধর্মী। তো এখন লব্ধি প্রাবল্য এই যে কোন ক্ষেত্রে শূন্য হবে আমরা জানি। লব্ধি প্রাবল্য কি, যেহেতু দুইটা প্রাবল্য বিপরীত দিকে, সেহেতু লব্ধি এদের বিয়োগফলের সমান না, তাহলে লব্ধি প্রাবল্য শূন্য। এর মানে হচ্ছে ই এ ইজ ইকুয়াল টু ই বি। ওকে, তো এখন তুমি যদি মান বসাও, ই ওয়ান এর মান হচ্ছে 90 মাইক্রোকুলম, তাহলে 90 × 10⁻⁶ ডিভাইড বাই 0.2 এক্স স্কোয়ার, কে এইখানে আসছে -10। কই? আমি তো পাইলাম, হ্যাঁ সেই ছিল কথা। আচ্ছা, এখন দেখো, এইটা কালকে কিন্তু বলছিলাম যে এই যে এই তোমার আকর্ষণ বা বিকর্ষণ বলে যে সূত্রটা ছিল, অর্থাৎ কুলম্বের সূত্রে এবং প্রাবল্যের সূত্রে কিন্তু চার্জের চিহ্ন বসানো যাবে না। তাহলে এখানে শুধুমাত্র 10 মাইক্রোকুলম। সো এখানে 10⁻⁶, আর এখানে x²। ওকে, এখন এই যে 10⁻⁶, কে কে বোথ সাইড থেকে তুমি যদি বাদ দাও, এখানে থাকে 90, 0.2 এক্স এর উপর স্কোয়ার, আর এখানে 10 থাকবে, এইখানে x²। তাহলে আমি যদি x² উপরে নিয়ে যাই, 0.2 প্লাস এক্স এর উপরে স্কোয়ার, আর এইখানে 10, এইখানে 90, তাহলে থাকবে এইখানে 1/9। আর আমি যদি এটাকে একবারে দুইটার উপর স্কোয়ার লিখি, তাহলে এইভাবে লেখা যায় 1/9। তাহলে এখানে এক্স, 0.2 প্লাস এক্স সমান এখানে কি হবে? 1/3। তাহলে এখানে হবে 3x, 0.2 প্লাস 1, 2x সমান 0.2, এক্স সমান কত? 0.1 মিটার। এটা বুঝছো? হ্যাঁ, বুঝছি। ওকে, এবং এই ম্যাথ সলভ করার জন্য কিন্তু কোনো ক্যালকুলেটরের প্রয়োজন নাই। আচ্ছা, একটু একটু দাঁড়াও। আচ্ছা, এরপরে এই প্রশ্নটা কি এই দেখা যাচ্ছে, এই যে এই এই ম্যাথটার এই যে কথাই কালকে বলতেছিলাম, এটা
এটা নতুন বইয়ে অ্যাড করছে, মানে নতুন বই বলতে একদম 26 বছরের জন্য যে বইটা বের হয়েছে আর কি, এই বইতে। এই ম্যাপটা দেখা যাচ্ছে ক্লিয়ারলি? হ্যাঁ। ওকে। ওকে, দেখো, এখন বলছে 4 10⁻⁸ মানের ক্ষুদ্র সমান ও বিপরীত জাতীয় আধান 6 সেন্টিমিটার ব্যবধানে এ এবং বি বিন্দুতে অবস্থিত আধান দ্বয়ের সংযোগ সরল রেখা এ বি এর লম্ব সমদ্বিখণ্ডকের উপর 0.4 সেন্টিমিটার দূরে পি বিন্দুতে স্থাপিত এত আধানের উপর ক্রিয়াশীল বল নির্ণয় করো। ওকে, এখন এখানে খেয়াল করো, এটা হচ্ছে এ এবং বি দুইটা বিন্দু। এখন এই যে প্রশ্নে বলছে এ এবং বি 6 সেন্টিমিটার ব্যবধানে অবস্থিত, তাহলে এ বি এইটা হচ্ছে 6 সেন্টিমিটার। আধান দ্বয়ের সংযোগ রেখা এবি এর লম্ব সমদ্বিখণ্ডক। সো এবি এর লম্ব সমদ্বিখণ্ডক বলতে আমি যদি এটা ধরে নিই, তাহলে ধরো এটা এবি এর লম্ব সমদ্বিখণ্ডক, এটা হচ্ছে সি, এটা ডি। সিডি হচ্ছে এবি এর লম্ব সমদ্বিখণ্ডক। এখন এই যে সিডি এর এই ডিস্টেন্সটা বলছে 4 সেন্টিমিটার। আচ্ছা, এখানে তো সিডি ধরা যাবে না, কারণ এখানে বলছে 4 সেন্টিমিটার দূরে পি বিন্দুতে, তাহলে এই লম্ব সমদ্বিখণ্ডক যে 4 সেন্টিমিটার দূরের বিন্দুটা হচ্ছে পি। এইখানে একটা আধান দেয়া আছে। আচ্ছা দাঁড়াও, আমি এখানে ত্রিভুজটা যদি কমপ্লিট করি। ওকে। আচ্ছা, এখন এখানে পি বিন্দু, পি বিন্দুতে একটা চার্জ আছে কত, 1 10⁻⁸ আর এ এবং বি বিন্দুতে ক্ষুদ্র সমান এবং বিপরীত জাতীয়, তার মানে যদি এ বিন্দুতে তোমার 4 × 10⁻⁸ কুলম চার্জ থাকে, তাহলে এটা হবে -4 × 10⁻⁸ কুলম। ওকে। এখন তোমার এই দুইটা চার্জের জন্য পি বিন্দুতে যে লব্ধি বল এটা বের করতে বলছে। এখন দেখো, এই যে সি বিন্দু যদি এ বি এর আহ উলম্ব সমদ্বিখণ্ডক হয় এবং এই টোটাল ডিস্টেন্সটা আছে 6 সেন্টিমিটার, তাহলে এ থেকে সি 3 সেন্টিমিটার হবে না? এ থেকে সি 3 সেন্টিমিটার, আর সি থেকে বি হচ্ছে 3 সেন্টিমিটার। এইখানে এইগুলো লিখে দিবা, যেহেতু এসি ইজ ইকুয়াল টু বিসি, তো অতএব এসি বিসি কয় সেন্টিমিটার এই হবে, এবি এর অর্ধেক, মানে এরা 6/2 মানে 3 সেন্টিমিটার করে। এগুলোতে তুমি এমনি তো বের করতে পারবা, বাট এগুলো পরীক্ষার খাতায় এইভাবে লিখে দেওয়া লাগবে। এখন এ বিন্দু চার্জের জন্য বি বিন্দুতে, এই যে সরি, এ বিন্দু চার্জের জন্য পি বিন্দুতে বলের ডিরেকশনটা এটা কোন দিকে হবে? পি এর দিকে। হ্যাঁ, এটা হবে তোমার, যেহেতু এও চার্জটা প্লাস, পি বিন্দুতে চার্জও প্লাস, তাহলে বলের ডিরেকশন হবে এই দিকে, অর্থাৎ বিকর্ষণ ধর্মী, এটা হচ্ছে F1। আবার বি বিন্দুতে দেখো, এইখানে আমরা মাইনাস কেন দিলাম, কারণ এটা এই প্রশ্নেই বলছে দুইটা সমান এবং বিপরীত জাতীয় আধান, তো একটা প্লাস হলে একটা মাইনাস, তাহলে বি বিন্দুতে চার্জের জন্য এই দিকের বলটা হবে আকর্ষণ ধর্মী, অর্থাৎ এই দিকে। এইটা এই যে বুঝতে তো সমস্যা নাই। ওকে। আচ্ছা, আমি পি বিন্দুর চার্জটা একটু ওই পিছনের দিকে এটা লিখি। এটা পি বিন্দু, এখানে চার্জ হচ্ছে 1 10⁻⁸ আচ্ছা, তো পি বিন্দুটা হচ্ছে দুইটা বলের জন্য স্টার্টিং পয়েন্ট। এখন এই দুইটা বলের লব্ধি মানটা বের করতে হবে। আচ্ছা, এখন এই যে আমি যদি দুইটা ত্রিভুজই যদি বিবেচনা আহ, এখানে করি, যে ত্রিভুজ এ সি পি বা ত্রিভুজ পি সি বি তে আমি যদি এখানে পিথাগোরাসের সূত্র অ্যাপ্লাই করি, এপি অথবা বিপি এই বাহুটার দৈর্ঘ্য এই কি হবে বলো তো? এটা তো অতিভুজ, এটা কি হবে?
এই যে ভূমি স্কোয়ার লম্ব স্কোয়ার মানে এটা হচ্ছে 25। হুম। 25, তাহলে এপি হবে কত? এপি অথবা এই যে বিপি দুইটাই কিন্তু সেম হবে, এটা হবে কত? 5 সেন্টিমিটার করে। ওকে, তো এই ডিস্টেন্স গুলো হচ্ছে 5 সেন্টিমিটার। আচ্ছা, এখন একটা জিনিস এইখানে তুমি যদি খেয়াল করো, F1 এইখানে, F1 ইজ ইকুয়াল টু F2 হবে, এটা কি এই যে বুঝছো? কারণ দুইটারই জন্য Q1 Q2 ডি সেম। দেখো F1 এর জন্য Q1 কত? 4 10 ইনভার্স 8, 1 10 ইনভার্স 8, আর ডি হচ্ছে 5 সেন্টিমিটার। আর F2 এর জন্য 4 10 ইনভার্স 8, 1 10 ইনভার্স 8, আর ডিস্টেন্স হচ্ছে কত? 5 সেন্টিমিটার না? হ্যাঁ। তাহলে F1 আর F2 সেম হবে। সো তুমি F1 এবং F2 আলাদাভাবে বের না করে, যেহেতু দুইটাই সমান, সেহেতু একটা সূত্রেই বের করে ফেলতে পারো। তো আমরা জানি কে এর মান হচ্ছে 9 × 10, 10⁹ আর এটা হচ্ছে একটা 1 10 ইনভার্স 8 আর একটা 4 10 ইনভার্স 8। কেন আমরা সমান লিখলাম? যদিও Q1 আর Q2, এই যে এইটার চিহ্ন যদিও আলাদা, বাট আমরা জানি যে এই ক্ষেত্রে চিহ্নর কোনো কাজ নাই। আর ডিস্টেন্স 5 সেন্টিমিটার মানে কত? 0.05 হোল স্কোয়ার। ওকে, এটা যদি ক্যালকুলেশন করি, ও, ও, এটা হবে কত? 1.44 × 10⁻³ এত নিউটন। এখন দেখো, এখন যেহেতু সি বিন্দুতে দুইটা বল এইখানে ক্রিয়াশীল, তো সি বিন্দুর আধানের উপর এখানে ক্রিয়াশীল বল নির্ণয় করতে গেলে আমাদের লব্ধি বলটা বের করতে হবে। সো লব্ধি বলটা এখন এখানে কোন দিকে হবে? লব্ধি বলটা ঠিক মধ্যবিন্দু দিয়ে যাবে, কারণ দুইটা ভেক্টরই সেম। লব্ধি বলটা ঠিক মধ্যবিন্দু দিয়েই কিন্তু যাবে। ওকে, আচ্ছা, এখন আমি যদি এই কোণটাকে ধরে নেই যে θ1, এই কোণটাকে ধরে নেই এইখানে θ2, এটা ভালোভাবে বুঝবা। এখন আমি ধরে নিলাম যে লব্ধি মানে θ1 আর θ2 যে সেম হবে, এটা আমরা আগে থেকেই জানি। কেন? কারণ F1 আর F2 যেহেতু সেম, সেহেতু লব্ধি উভয় ভেক্টরের সাথে সমান কোণ উৎপন্ন করবে। বাট আমরা ধরে নিলাম যে F1 এর সাথে θ1, F2 এর সাথে θ2 কোণ উৎপন্ন এই যে করে। এখন তুমি এই বলো যে ধরো যে এইখানে আমাদের লব্ধিটা নাই, এইখানে ধরো যে লব্ধিটা নাই, তো F1 এর জন্য আনুভূমিক উপাংশটা এখানে এই কি হবে বলো তো? F1 এর আনুভূমিক উপাংশ যে লব্ধির দিকেই এই কাজ করবে, আমরা যেই দিকে লব্ধিটা ধরে নিছি এই দিকেই F1 এর জন্য আনুভূমিক উপাংশ কাজ করবে। এটা কত হবে বলো তো? লব্ধিটা একটা নাম দাও। আচ্ছা, আমি ধরো যে লব্ধির নাম দিলাম এফ। এখন এফ এর দিকে F1 এর আনুভূমিক উপাংশ এই যে কত হবে? এফ কস থিটা, মানে কস এফ থিটা 1। এফ কস থিটা না তো, মানে আমি এইখানে আণবিক বংশ কার জন্য হিসাব করতেছি? F1 এর জন্য। এই যে তোমার তুমি ধরে নাও যে এটা এক্স অক্ষ, এই যে এই ধরলাম এটা এক্স অক্ষ, তো এক্স অক্ষের দিকে F1 এর আনুভূমিক উপাংশ কি হবে? F1 কস থিটা হবে না এটা? হ্যাঁ, হ্যাঁ বুঝছি। আর লম্ব উপাংশ হবে কোন দিকে? ঠিক এর লম্ব বরাবর। এটা এখানে কি হবে? F1 সাইন θ1, এটা বুঝছো? হ্যাঁ বুঝছি। ওকে, আর F2 এর জন্য আনুভূমিক উপাংশ এইটাও এই দিকেই কাজ করবে, এটা হবে কি? F2
কস থিটা টু। আর লম্ব উপাংশ, এটা এটা কাজ করবে নিচের দিকে, না? এটা কিন্তু নিচের দিকে এই যে কাজ করবে F2 এর জন্য। হুম। এখন এইখানে তো জায়গা নাই, আছে দাঁড়াও আমি এটা 4 সেন্টিমিটারটা এটা মুছে দিই তাহলে। এইখানে এটা কি হবে, F2 সাইন থিটা টু। এটা ক্লিয়ার? হ্যাঁ। ওকে। এখন এইখানে তোমার যেটা লিখতে হবে যে, যেহেতু F1 ইজ ইকুয়াল টু F2, সেহেতু এইখানে এই যে কি হবে, এই যে থিটা 1 ইজ ইকুয়াল টু থিটা 2, এটা আমরা ভেক্টর থেকে জানি। অতএব এইখানে কি হবে বলতো, F1 সাইন থিটা 1 ইজ ইকুয়াল টু F2 সাইন থিটা 2 হবে। এটা বুঝছো? হ্যাঁ, বুঝছি। ওকে। এখন দেখো F1 সাইন থিটা 1 এবং F2 সাইন থিটা 2, এরা তো একটা আরেকটার বিপরীত দিকে ক্রিয়াশীল, তাহলে একটা আরেকটাকে নিষ্ক্রিয় করে দিবে। তো এখন এইখানে শুধুমাত্র থাকবে এই যে কে কে বলতো, F1 কস থিটা 1 আর F2 কস থিটা 2। এরা যেহেতু একই দিকে ক্রিয়াশীল, সেহেতু এইখানে F1 এবং F2 এর লব্ধি হবে কি, F1 আর F2 এর লব্ধি হবে F1 কস থিটা 1, F2 কস থিটা 2। এটা বুঝছো? হ্যাঁ, বুঝছি। ওকে। তাহলে এখন দেখো, এইখানে তোমার F1 F2 সবই সেম। তো এখন আমি যদি F1 কস থিটা 1, যেহেতু সবই সেম, সেহেতু আমি দুইটাকেই সেম লিখতে পারি। তাহলে এটা হবে 2 F1 কস থিটা 1। এখন একটা জিনিস খেয়াল করো, এই যে এই থিটা 1 যদি এটা হয়, আমি এই কোণটাকেও কিন্তু থিটা 1 লিখতে পারি। এটা বুঝছো যে আমি এই কোণটাকে এই যে থিটা হুম। ওয়ান লিখতে পারি, কারণ এই যে তোমার এই সরলরেখাটা, এই যে এই সরলরেখাটা আর আমাদের এবি সরলরেখা কিন্তু সমান্তরাল এবং এপি তাদের ছেদক। তো এটাও যদি এই থিটা 1 হয়, এটাও হবে থিটা 1। এগুলো আশা করি জানো জ্যামিতির নিয়ম থেকে। তাহলে 2 এর মান হচ্ছে কত, 1.44 tan−1 3। আর এইখানে এই cos থিটা 1 এটার মান হবে কত, তুমি এসিপি ত্রিভুজে তুমি cos থিটার সূত্র অ্যাপ্লাই করো, তাহলে যদি এটা 4 হয় তাহলে তোমার ভূমি হচ্ছে 3, অতিভুজ হচ্ছে 5, তাহলে এটা হবে 3/5। এটা বুঝছো? হ্যাঁ। -3 নিউটন। এখন দেখো এটা আমরা তো উপাংশের সূত্র দিয়ে করলাম, এটা আমরা এমনিতে নর্মাল সূত্র দিয়েও সলভ করতে পারি। এটা কিভাবে খেয়াল করো, আমাদের নর্মাল লব্ধির সূত্র এখানে কি হইতো, F1 স্কোয়ার F2 স্কোয়ার 2 F1 F2 কস। একটা জিনিস এইখানে খেয়াল করো, এখন আমি এখানে একটু চেঞ্জ করে লিখতে পারি। এখন আলফা এখানে এই যে কোনটা বলো তো, আলফা হচ্ছে এই টোটাল অ্যাঙ্গেলটা, না? এই এই টোটাল অ্যাঙ্গেলটাই তো আলফা। হুম। তো এইটা কি, এটা হচ্ছে থিটা 1 প্লাস থিটা 2। এখন যেহেতু থিটা 1 এবং থিটা 2 দুইটা সমান তুমি আগে থেকে জানো, so তুমি যদি এটাকে থিটা ধরে নাও, তাহলে এখানে টোটাল কোনটা এই এখানে কি হবে, আচ্ছা দাঁড়াও, এখানে cos থিটা 1
প্লাস থিটা টু। আমি যদি এখানে কস টু থিটা ধরি, আচ্ছা আমি যদি এখানে কস টু থিটা যদি আমি যদি ধরে নেই, কারণ এইটাও আমার থিটা, এইটাও আমার এই থিটা, তাহলে এখানে কি হবে, মোট অ্যাঙ্গেলটা কি হবে, টু থিটা হবে না? হ্যাঁ। ওকে। আচ্ছা এখন দেখো, যেহেতু এফ ওয়ান আর এফ টু সমান, সো আমি এখানে টু এফ ওয়ান স্কোয়ার লিখতে পারি, এখানে টু এফ ওয়ান স্কোয়ার লিখতে পারি, এখানে কস টু থিটা লিখতে পারি, এবং টু এফ ওয়ান আমি যদি এখানে কমন নেই, তাহলে আসবে এখানে ওয়ান প্লাস কস টু থিটা, এটা আসে। এখন এটা ত্রিকোণমিতির নিয়মে সলভ করার জন্য একটা সূত্র জাস্ট এখানে মনে রাখা লাগবে। ওয়ান প্লাস কস টু থিটা সমান হচ্ছে টু কজ স্কোয়ার থিটা। এই সূত্রটা একটু মাথায় রাখা লাগবে আর কি। এ- যদি এটা ত্রিকোণমিতির এই সূত্র, তো এখানে কি হবে, টু কজ স্কোয়ার এটা, এটা আমাদের ত্রিকোণমিতির একটা সূত্র। তাহলে এখানে এই যে কি হচ্ছে বলতো, ফোর এফ ওয়ান স্কোয়ার কজ স্কোয়ার থিটা। আমি এটাকে যদি সবগুলোকে স্কোয়ার করি, সরি রুট করি, তাহলে এখানে কি আসবে, টু এফ ওয়ান কস থিটা, এটা আসে না? এখন দেখো, হ্যাঁ। আমি তো এই যে থিটা ওয়ান কে তো থিটা ধরে নিছি, তো এখন যদি এটা যদি থিটা হয়, তাহলে সব মান তো সেম তুমি যদি এখানে দাও, এইখানে দেখো এই যে আমাদের এই লাইনটাই আলটিমেটলি আসে, টু এফ ওয়ান কস থিটা, যে এই লাইনটাই আলটিমেটলি আসে। তো এটা তুমি দুইভাবে এখন এখানে অ্যান্সারটাও সেমই আসবে অবশ্যই। সো তুমি এই ম্যাথটা দুইভাবে সলভ করতে পারো, বংশের নিয়ম দিয়ে অথবা আমাদের নর্মাল নিয়ম দিয়ে, দুইভাবেই সলভ করতে পারো। আচ্ছা, এটা ক্লিয়ার, আমি একটু বুঝছো? হ্যাঁ, বুঝছি। ওকে। চার্জ ঘনত্ব বারবার আসে কেন? ওকে, এরপরে এখানে এই যে কি বলছে যে এত গ্রাম ভর এবং এত কুলম্ব আধান যুক্ত একটি ধনাত্মক আধানকে শূন্য স্থানে এত ভোল্ট পার মিটার, এটা কালকে বলছিলাম, ভোল্ট পার মিটার হচ্ছে তড়িৎ ক্ষেত্রের বা তড়িৎ প্রাবল্যের একক। এত তড়িৎ ক্ষেত্রে স্থির অবস্থা থেকে ছেড়ে দেওয়া হলো 50 সেন্টিমিটার দূরত্ব অতিক্রম করার পর আধানটির গতিবেগ এবং ত্বরণ কত হবে? ওকে। এখন এখানে খেয়াল করো, এখানে একটা আধানের ভর দেওয়া আছে এবং চার্জ দুইটাই দেওয়া আছে। এখন বলছে একে এত তড়িৎ ক্ষেত্রে স্থির অবস্থা থেকে ছেড়ে দেওয়া হলো 50 সেন্টিমিটার দূরত্ব অতিক্রম করার পরে এর গতিবেগ এবং ত্বরণ কত হবে। এখন তোমাকে আগে এটা ত্বরণ বের করে নিতে হবে, কারণ তুমি যদি একটা একটা তড়িৎ ক্ষেত্রে একে তুমি যদি ছেড়ে দাও, ধরো এটা একটা আধানের তড়িৎ ক্ষেত্র, তুমি যদি একে ছেড়ে দাও, তাহলে এই তড়িৎ ক্ষেত্রের ক্ষেত্র প্রাবল্য যদি ই হয় এবং এই আধানের পরিমাণ যদি কিউ হয়, অবশ্যই এই আধান একটা বল লাভ করবে, এটা কি হবে, এফ ইজ ইকুয়াল টু কিউ ই। কালকে আমরা এই সূত্রটা পড়ছিলাম যে ই তড়িৎ ক্ষেত্রের কোন একটা বিন্দুতে তুমি যদি কিউ ইজ কুলম্ব চার্জের একটা আধান নিয়ে আসো, তাহলে সেটা এফ ইজ ইকুয়াল টু কিউ ই পরিমাণ বল লাভ তো এইটা এই কিউ ই পরিমাণে একটা বল অর্জন করবে। সো এখন আমরা এই এই বল থেকে যেহেতু ভর দেওয়া আছে সেহেতু ত্বরণ বের করতে পারবো। সো এইখানে কি হবে, বলটা হবে এফ ইজ ইকুয়াল টু কিউ ই, কিউ এর মান হচ্ছে 1.6 টেন ইনভার্স 19, ই এর মান হচ্ছে 100।
তাহলে এটা কি হবে? 1.6 টেন ইনভার্স 17 নিউটন। তাহলে ত্বরণ হবে কত? এফ ডিভাইড বাই এম, 1.6 টেন ইনভার্স 17। এখন দেখো এখানে ভর দেওয়া কত? ভর দেওয়া হচ্ছে 1.6 ইনভার্স 20 গ্রাম। এখন যদি আমি এটাকে কেজিতে নিয়ে যাই, এ- এটা কি হবে বলো তো? 1000টা। 1000 দ্বারা ভাগ। হ্যাঁ, তাহলে এটা হবে 23। এখন এইখানে 1.6 1.6 বাদ, উপরে ইনভার্স 17, নিচে ইনভার্স 23, তাহলে এটাকে ভাগ করলে হবে 10⁶। ওকে, সো এটা হচ্ছে ত্বরণ। এবং 50 সেন্টিমিটার অতিক্রম করার পর, তাহলে আমরা সূত্র জানি এটা, এ এর মান 10⁶, এস এর মান 50 সেন্টিমিটার, মানে 0.5 মিটার। এখন ইউ এর মান তো 0, যেহেতু স্থির অবস্থা থেকে ছেড়ে দেওয়া হয়েছে। তো এখন এখানে কি হবে? 2 × 0.5 মিলে 1, তাহলে 10⁶। ভি স্কোয়ারের মান 10⁶, তাহলে ভি এর মান হবে কত? বলো। বলো, এগুলো পারতে হবে তো, এগুলো সহজ ক্যালকুলেশন। এটা পারতেছো না? এটা হবে 10⁻³ আচ্ছা, তো এরপরে 6 নম্বরটা বলছে, স্থির অবস্থা থেকে একটা ইলেকট্রন এত কিলোভোল্ট বিভব পার্থক্যের মধ্য দিয়ে পাঠানো হলে ইলেকট্রন এত গতিবেগ অর্জন করে। ইলেকট্রনের 50 কিলোভোল্ট। আচ্ছা, আমরা এই থিওরিটা এখন পর্যন্ত মেবি এটা পড়ি নাই, বিভব এর এই জিনিসগুলা, সো এই ম্যাথটা বোধহয় থাক। সো কাজের পরিমাণ 20 মাইক্রোকুলম এখন পর্যন্ত। আচ্ছা। আচ্ছা, এখন এরপরে উম, এরপরে কি আছে? 20 মাইক্রোকুলম কাজের পরিমাণ না? ওকে, এরপরে বিভব। আচ্ছা, এখন আমরা পড়বো বিভব। এখন দেখো, বিভব এ পড়ার আগে আমাদের কিছু জিনিস সম্পর্কে জানতে হবে। এটা হচ্ছে, কালকে আমরা বলরেখা সম্পর্কে এই যে পড়ছিলাম। সো এখানে বলরেখা নিয়ে আরো কিছু জিনিস জানতে হবে। এটা হচ্ছে যে কোনো, আচ্ছা দাঁড়াও, এগুলো আমি কালকে এই যে পড়াইছিলাম কিনা একবার একটু চেক করি। তড়িৎ বলরেখা এটা কই ছিল? তড়িৎ বলরেখা পরস্পরকে ছেদ করে না, এগুলা কালকে হয় নাই। আচ্ছা, এখানে কি ব্যাপার? লেখার অপশন এখানে কই চলে গেল? আচ্ছা, একটু দাঁড়াও, এটা তো ফ্রিজ হয়ে গেছে মেবি। হ্যাঁ, এখন আছে। ওকে, কোন আধানের বলরেখার কোন আধানের বলরেখার দিক হবে
তার তড়িৎ ক্ষেত্রের দিক। মানে এই তড়িৎ ক্ষেত্রের এই দিকটা হবে মূলত বলরেখার এই দিকে। এখন আমরা কালকে এটা শিখছিলাম যে প্লাস আধান থেকে বলরেখাগুলা বের হয়। তাহলে এই প্লাস আধানের জন্য আমাদের ই বা তড়িৎ ক্ষেত্রে বা তড়িৎ ক্ষেত্রের প্রাবল্যের যে ডিরেকশন এইটা হবে তোমার বলরেখাগুলো যেই দিকে নির্গত হচ্ছে সেই দিকে, এবং মাইনাস আধানে আমরা জানি বলরেখাগুলো এসে প্রবেশ করে। তাহলে এই এর জন্য আমাদের বলরেখার ডিরেকশন হচ্ছে এখানে যদিও তোমার লেখার ক্ষেত্রে ই এর উপরে তীর চিহ্নটা সামনের দিকে, বাট এখানে ই এর ডিরেকশন কোনটা বলো তো? ই এর ডিরেকশন হচ্ছে এই দিকে, আর এইখানে ই এর ডিরেকশন হচ্ছে সামনের দিকে। এই জিনিসটা ভালোভাবে মাথায় রাখবে, মানে তোমার যেই দিকে বল রেখা যাবে তড়িৎ ক্ষেত্রের ডিরেকশন হবে ওই দিকে। যেহেতু তড়িৎ ক্ষেত্র একটু ভেক্টর রাশি, এটা কালকে বলছিলাম। ওকে। এখন আর যে জিনিসটা সবচেয়ে ভালোভাবে জানতে হবে এটা হচ্ছে কোনো গোলাকার পরিবাহী গোলকে আগে লিখি, এই, তারপরে এটা বলতেছি। সেটি পরিবাহীর ভিতরে অবস্থান না করে এগুলার যদিও এই প্রমাণ প্রমাণ আছে, এগুলো আমরা শিখছিলাম, বাট এগুলা এসএসসি লেভেলে কোনো কাজেই লাগে না। অবস্থান না করে পরিবাহীর পৃষ্ঠে এসে অবস্থান করে। ওকে, আচ্ছা ধরো আর একটা লিঙ্ক দিচ্ছি, এটা সময় শেষ।